ক্রেতাকে ঠকাবার বিরাট কৌশল ও আয়োজন এদের আয়ত্তের মধ্যে। আর দ্বিতীয়, সাধারণ মানুষ ভীষণ বোকা, এদের ঠকানো খুব সহজ। স্টোরিজ আনফোল্ডে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। 1894 সালের 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন উত্তর 24 পরগনায়। তার রচিত জনপ্রিয় উপন্যাস পথের পাঁচালী, যা ভারতীয় সিনেমায় একটি মাইলস্টোন। অন্যান্য উপন্যাসের মধ্যে অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। তার রচিত বিখ্যাত চরিত্র তারানাথ তান্ত্রিক। আজ আমরা তারানাথ তান্ত্রিকের গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব গল্পটির নাট্যরূপ অভিনয় করেছি। তাহলে শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে সৌভিক, অপরূপা ও তমজিৎ। জগতে কি ঘটে না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও, ইত্যাদি ইত্যাদি। তাই এই গল্পটি শুনুন এবং সম্পূর্ণ অসত্য বলে ডিসমিস করার আগে মহাকবির ওই বহুবার বলে যাওয়া সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি মনে করবেন, এই আমার অনুরোধ। তবে প্রত্যক্ষদৃষ্ট এই জগতের বাইরে অন্য কোনো সক্ষম জগৎ অথবা ভূত প্রেত কিংবা কোনো অশরীরী জীব বা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসী নন, তিনি এই গল্প না হয় নাই বা পড়লেন। ভূমিকা ছেড়ে এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যের আগেই মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা হয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনটা খারাপ ছিল। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে, নাম্বারটা এখন মনে নেই, তবে বাড়িটা চিনি, তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, আরে এসো এসো হে, বহুকাল দেখা নেই যে, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পর উঠতে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এই অবস্থায় আর উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি এখনই থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না হলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনে এই সব চিন্তা আসে, কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় নিয়ে কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সঙ্গে বসেও সেদিন মনে হলো সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধেও নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার গল্প শোনার ও বলার ইচ্ছে দুজনের মনেই জাগল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধে আমরা মোহনবাগানের শোচনীয় হার, ল্যাংড়াম, অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ও বেলার বাস দুর্ঘটনার কথা ইত্যাদি নানান রকম কথা বলতে বলতে হঠাৎ কোনো সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সে সুখদেব নয় যে তার জীবনে নারী প্রেম নেই বা ছিল না। নারীদের সাথে সে বহু মেলামেশা করেছে, এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকে এই বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতা শুনব এমনটা আশা করা আমার পক্ষে স্বাভাবিকই ছিল। কিন্তু তার বদলে সে এই বিষয়ে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার কথা শুনে আমার মনে হয়েছিল কোনো গভীর দুঃখ সে মনের মধ্যে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে সে কি যেন একটা বলি বলি করেও বলেনি। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিক জীবনের অনেক কাহিনী আমার কাছে কেন কারো কাছেই বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সেসব কথা বলা তার কাছে কিছু কষ্টকর স্মৃতির পুনরুদ্বোধন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব ঘটনার কথা বিশ্বাস করানোও শক্ত। জ্যোতিষমশাইয়ের এ বিষয়ে অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক আছে, কি বলেন? তা অভিজ্ঞতা একটাই আছে,
এবং সেটা ভীষণ মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, তারপর সে মারা গেল, এই তো? ও ঢের শুনেছি। ঢের শোনোনি? শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো সেটাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। দু একজন খুব কাছের বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলিনি। ঠিক সেই সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা ও 2টো করে পরোটা আর আলু ভাজা আনল। চারু 10 বছরের মেয়ে। তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। মেয়ে চলে গেলে তারানাথ বলল, ছেলে পিলে সামনে সেসব গল্প, চাটা খেয়ে নাও। পরোটা খানা না না ফেলতে পারবে না। ইয়াং ম্যান, তোমরা এখন খাওয়ার বেলায় অমন, এই বৃষ্টির জলে হাত ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলতে শুরু করল, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম। তবে সেই কাণ্ডের পরেই কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। এক পাগলির কথা থেকে বুঝেছিলাম পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছি। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজলে কি হবে, ও পথের পথিক পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময় অনেক জায়গায় ঘুরে বেড়িয়ে আমার দুটো মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিরাট কৌশল ও আয়োজন এদের আয়ত্তের মধ্যে। আর দ্বিতীয়, সাধারণ মানুষ ভীষণ বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষ করে ধর্মের ব্যাপারে। যাক সেসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্স দালাল দেখলাম, দৈবী ওষুধের মাদুলি বিক্রেতা দেখলাম, সাধু বেশি ভিক্ষুক দেখলাম, কিন্তু সত্যিকারের সাধু একটাও দেখলাম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটা ছোট্ট গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন জ্বালাবার ব্যবস্থা করছি। এমন সময় একজন শ্যামবর্ণ লম্বা দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখি একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্টভাষী, বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। ও হে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন 5টি নরমুণ্ডু পেতে তৈরি। দেখলাম সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন। মনে ভারী শ্রদ্ধা হলো। ঠিক করলাম এই মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এইবার। কিছুদিন লেগে রইলাম তাঁর পিছনে। তাঁর হোমের জন্য কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরে কুসুমবনি বলে গ্রাম থেকে তাঁর চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি একজন বড় তান্ত্রিক। অনেক অতি ক্রিয়াকলাপ তাঁর আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনই ভয় দেখালো। তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শিগগিরই ওদের কথার সত্যতা একদিন বুঝলাম। গভীর রাত্রে
আমার ঘুম ভেঙে গেছে। সেদিন শুক্লপক্ষের রাত, বেশ ফটফটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে তাকিয়ে দেখি সাধু বাবাজি পঞ্চমুণ্ডির আসনে বসে কার সঙ্গে যেন কথা বলছেন। এত রাত্রে কে এলো এই নির্জন নদীর তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল হলো। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়েই যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবাজি এত রাতে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়ালে মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? মেয়েটা এলোই বা কেমন করে এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর এগোলেই ওরা আমাকে দেখতে পেয়ে যাবে। তাছাড়া মনটায় কেমন ভয় ভয়ও করছে। না, আজ ফিরে যাই। পরদিন রাত্রে আমি আর ঘুমালাম না। গভীর রাতে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সেই মেয়ে মানুষটি আজও এসেছে। ভোর হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। সকাল প্রায় হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাতেও আবার অবিকল তাই। এদিন আরেকটা জিনিস লক্ষ্য করলাম। যে মেয়েটার সঙ্গে কথা হচ্ছে তার পোশাক আশাক বড় অদ্ভুত ধরনের। সে কোন দেশের পোশাক পরেছে সেটা না শাড়ি, না ঘাগড়া, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। তবে অজানা হলেও তাকে মানিয়েছে বড় চমৎকার। সেদিন আরও একটা কথা আমার মনে হলো। মেয়েটি যেই হোক, সে জানে রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে আমি ওর দিকে তাকিয়ে থাকি। কি করে আমার এমনটা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আমার মনে আবছাভাবে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কেমন একটা ভয়ও হলো। না, এসবের মধ্যে থেকে সরে পড়ি বাবা। কি লাভ আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাতে একটা সময় পর আমি আর শুয়ে থাকতে পারলাম না, উঠে যেতেই হলো। সেদিন আরও একটা জিনিস লক্ষ্য করলাম। মেয়েটি যখন থাকে তখন কোনো একটা সুগন্ধ যেন চারপাশে পাওয়া যায়। এই কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বুনো ফুলের গন্ধ হয়তো। আজ খুব মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ রয়েছে। এরকম চলল আরও দিন 10-12। তারপর সাধুর ডাক এলো। বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি ওই শান্তি সস্তয়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের নিজের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুজিকে অনেক তোষামত করে নিয়ে গেলেন। মনে মনে বললাম, এ আর কিছু নয়। সাধুজি ওই মেয়েটিকে ছেড়ে এক রাত্রিরও বাইরে কাটাতে রাজি নন, কিন্তু কাছে তো কোথাও বসতি নেই। মেয়েটা আসবেই বা কোথা থেকে? তাছাড়া সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে তো নয়। অনেকবারই তো দেখেছি তাকে। প্রত্যেকবারই মনে হয়েছে কোনো বড় ঘরের মেয়ে। যেমন সুন্দরী তেমনই অদ্ভুত ধরনের সুন্দর পোশাক আশাক। আমার মনে হয় মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তার যে আমার যথেষ্টই ছিল। এতে কিন্তু তুমি আবার আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের একটু আগে রাতে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত। মনে একটা ভয়ও হলো, দেখি আজ মেয়েটি আসে কিনা। তবে এ ধরনের কাজ আগে কখনো করিনি, আবার কোনো হাঙ্গামায় না পড়ে যাই।
তখন আমি অপরিণত নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম যে অজান্তেই কিসের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর একা ছাতিম তলায় পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাত ঘটেছিল সেই কাল রাত্রেই। তা কি আর বুঝেছিলাম? যাক সেসব কথা। রাত ক্রমে গভীর হল। গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডান দিকে বরাকর নদী, দুই পারেই শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, আর তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে হঠাৎ করে যে আমি একেবারে কিছু টেরই পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর অন্যদিকে ফাঁকা মাঠ। আসনে বসে থেকে আমি সতর্ক দৃষ্টিও রেখেছি। নদীর দিক থেকে আমার কাছে আসা সম্ভব নয়, আর মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না, আমি জানি। কিন্তু আধ সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকল বলে আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মদ মধুর সুগন্ধে আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর আর এক সেকেন্ড। তারপরে কি ঘটল আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। রাতে ঠান্ডা হাওয়ায় পড়ে থাকার জন্য গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এতটাই খারাপ। পরের দিন সারাদিন কিচ্ছু না খেয়ে শুয়েই রইলাম, আর গতকাল রাতের কথাটা ভাবতে লাগলাম। মেয়েটি কে? কি করে এমন নিঃশব্দে হঠাৎ করে সামনে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী মেয়েটিকে অজ্ঞান হয়ে পড়ার আগেই যে আমি দেখলাম। কিন্তু অজ্ঞানী বা হয়ে পড়লাম কেন? তেমন তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না অজ্ঞান হওয়ার। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়াল থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোন দিয়েছে। কি হে, শুয়ে কেন? ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ বাঁধালে নাকি? কিচ্ছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তার বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি নামলেই নেওয়া যায় রে বাপু? বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে রইলাম। জ্ঞান হতেই দেখলাম সাধু আমার মাথার কাছে বসে রয়েছেন। বোধহয় তারই সেবা যত্নে ও দয়ায় সেইবার সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধুজি বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপ? এবার তো বাঁচতে না।
অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক, মনে মনে ভাবলাম কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। আচ্ছা, সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে, সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে উনি বললেন, ভাবছ আমি কি করে জানলাম, তাই তো? আরে বাবা, কতটুকুই বা তোমার বোধ আর কতটুকুই বা তোমার জ্ঞান, তোমাদের দেখে দয়া হয়। ভয় ভয় জিজ্ঞেস করলাম, আপনি জানলেন কি করে? আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলেছিলে ওই সব কথা, না হলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই অনেক, আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তার মানে আমি জ্বরের ঘোরে সব ফাঁস করে দিয়েছি? না, শরীরটা একটু ঠিক হলেই 2-1 দিনের মধ্যে এখান থেকে চলে যাব। কিন্তু আমার ভাগ্যলিপি অন্য রকম। সাধু বাবাজিকে তারপর দিন পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরে মেহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি, দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললাম, সাধুজি, আমি চলে যেতে চাই। হ্যাঁ, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিচ্ছু হচ্ছে না, শুধুই বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো। 2টি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যের কিছু আগে আমাকে ডেকে তিনি বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার কাছে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ, তাই তোমাকে কিছু দিতে চাই। তবে একটা কথা তার আগে বলি, তোমার বেশ সাহস আছে তো? আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথাও বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। হ্যাঁ, সেই পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে শুধু তোমার পূর্ব জন্মের ফল। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিচু শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে পড়েছিলে, কি সর্বনাশ! হ্যাঁ, ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল কুকুর বা কখনো সাপকে ভয় করে, ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর তন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবো। তা কতদিন ওর সাথে ছিলে? তা প্রায় 2 মাস। বাবা, তা যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসেছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশিবিহারিণী রূপসীর টানি। কিন্তু এ কথা গুরুস্থানীয় লোকের কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু এক অতি গোপন কথা আমাকে বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন রাত্রে যাকে ছাতিম তলায় দেখেছিলে, ইনি
তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী মানুষ নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব ও মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি শাখার নাম ভূতডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূতডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ওই পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তাহলে আর বলছো কাকে? এই তোমার যেমন। ওই পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ওই পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকাবতী দেবীকে পাওয়া যায় কন্যা ভাবে, কিন্তু কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনো ভাবে সাধনা করা যায় এবং যে কোনো ভাবে পেতে পারা যায়। এইসব যোগিনীদের মধ্যে কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে আবদ্ধ নন। ভূতডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূতডামরের প্রথম শ্লোকই হলো অখাত সংপ্রবক্ষ্যামি যোগিনী সাধনত্তনম সর্বার্থ সাধনং নাম দেহিনং সর্বসিদ্ধিদম অতিগুচ্ছ মহাবিদ্যা দেবনমপি দুর্লভ। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি ওই রকম একজন জীব। যদি তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার কথা যদি শোনো তাহলে এই পথে নেমো না। এতটা বলে সাধু যে ভালো করেননি, আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি কি আর আমায় সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। তবে কনকাবতী দেবীর সাধনার মন্ত্র নাও, কন্যা ভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, আচ্ছা বেশ, আমি তোমাকে মধু সুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্যা ভাবে পেতে পারো। তবে আমার কথা যদি শুনো, কখনো ভার্যা ভাবে পেতে চেও না। এর বিপদের দিক বলি। ভার্যা ভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ের মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুখী করে রাখবে, না হলে একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। একে সামলাতে পারা বড় কঠিন। সাধু আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর
রাখতে পারলাম না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। মনে মনে ভাবলাম, বেশ ভালো, আমিও তা চাই না। আমার ধারণা ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে, খানিকটা অভিভূত করে দেখাবে আমায়। আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন, আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে ওনাকে দেখেছিলেন, তখন তো আর সাধু ছিল না। তারপর বলিনি যে আমার টাইফয়েড জ্বর হয়, হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসে। তখন জ্বরের ঘোরে অসুস্থ মস্তিষ্কে কি ভুলভ্রান্তি দেখে থাকব, হয়তো চোখের ধাঁধা। আর জ্বর সেরে উঠে এই সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর সেখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। সেখান থেকে কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পর নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকম ভাবে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস গেল, কিছুই দেখি না। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম, 6 মাস পরে পর্ণহতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি, তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হল না। সাধুজি যেমন বলে দিয়েছিল সেই সব নিয়ম ঠিক মতন পালন করলাম। পদ্মাসনং সমস্থায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আমিষান্নেই পুপসুর্পে সংপচ্চ মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম, আঙট কলা পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডমরের সমিধ দিয়ে বালির ওপর হোম করে ওং টাং ঠাং ঝাং ইয়ং খাং মধুসন্দর্য নমঃ এই মন্ত্রে আহুতিও দিলাম। জাতি ফলের মালা খুব দরকার, কত দূর থেকে খুঁজে জাতি ফলের মালা এনেছিলাম। তারপর মালা ও চন্দন আলাদা কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান, জপ, হোমে কিছুই ফল হলো না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমন এই সাধু। তন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তারপরে মূর্খ গ্রামের লোকেদের ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, তবে জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদভ্যাসে দাঁড়িয়েছিল। এভাবে আরো 4-5 মাস গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন সবে হয়েছে, খুব ঘন হয়নি তখনও, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। হঠাৎ বাতাসে তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম, বাহ, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। পাহাড়ে জঙ্গলে কত না সুন্দর অজানা বনফল আছে। তখনই আমার মনে হলো, আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় আমি বসেছিলাম, তার গুঁড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, তবে অনেক সময় লোকের উপস্থিতি তাকে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অত্যন্ত সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন আগুনের হালকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, মনে ভয় হলো। সেই সময় আমার সামনে দেখলাম
একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে প্রতিজ্ঞা করলাম, জ্ঞান হারাবো না কিছুতেই। মেয়েটি দেখি আমার দিকেই তাকিয়ে রয়েছে। নিজের চোখে আপনি এমন দেখলেন? আমার কথার মধ্যে হয়তো অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে, সুস্থ শরীরে? বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কেমন দেখলেন? কিরকম চেহারা? রূপসী যদি বলি তাহলে কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে, উত্তত ভানু প্রতীক্ষা বিদ্যুৎ পুঞ্জ নিবাস সতী নীলাম্বর পরিধানা মদ বিহল লোচনা নানালঙ্কার শোভাঢ্য কস্তুরী গন্ধ মোদিতা কমলঙ্গিং শেরমুখিং বিনোত্তুং পয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। আহা, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথা? আমার চেতনা তখন লোপ পাবার মতো হয়েছে। পাগল তুমি? সেই তেজ সহ্য করা কি কম? সাধারণ মানবীর মতো তার কোনো কিছুই নয়। ওই যে বলেছে মদ বিহল লোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সেই চোখের চাহনিতে। মুখের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাতে আমায় দেখা দিতেন। নদীর তীরে সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। যেখানে জল ছিল সেখানে বালির ওপর অভ্রকণা জোছনা রাতে চকচক করছে। বরাকর নদীর ধারে শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল, রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার মনোরম শোভা। এই সময় থেকে 3 মাস দেবী প্রতি রাতে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথা বলাও এখন আমার পক্ষে যন্ত্রণার। কত যন্ত্রণা তুমি জানো না। শুধু এতটুকু বলতে পারি, আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অত ভালোবাসা, নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না, আমি বা বোঝাবো কি করে? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী, না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে। তুমি কেন, আমার স্ত্রীও আমার কথা বিশ্বাস করে না। বলে আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান করে। দেবী বটে। একদিন আমায় বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? বললাম তো তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে, কে একজন পাগল বোধ হয়, বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড় বিড় করে বকে। আমায় এই অবস্থায় গ্রামের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমাকে খুঁজে বের করল। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উড়ছে। এই অবস্থায় নাকি আমায় ধরে। বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি কিছুতেই আসব না, আর ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই। সত্যিই আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারত না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী হিসেবে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম?
ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। যেতে হবেই, এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে আমি যেতে পারি না। আমি জানতাম এই রাতের পর আমাদের আর কখনো দেখা হবে না, তাই আগের থেকে জানি তৈরি রাখতে চেয়েছিলাম। দেবী ত্রিকালোক্যা, তাকে জিজ্ঞেস করিনি যে কি করে তিনি এ কথা জানলেন। বাড়ি আসার পর সবাই বলল কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদে চিকিৎসা চলল। বছরখানেক পরে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। তাহলে আর কখনো যোগ করে তাকে ডাকেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি কি আর দেখা দেবেন? আমি সে চেষ্টা কখনো করিনি। আর সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা করে না? তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে সোজা হয়ে উঠে বসল। ইচ্ছে হয় না কে বলেছে? বললাম তো, ওই 3 মাসই বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানসী হয়ে। এদিকে স্বৈরশর্যশালিনী, শক্তিরূপিণী, যোগিনী, তেজে কাছে ঘেঁষা যায় না। অথচ কি মানবী হয়ে যেতেন। যখন ধরা দিতেন আমায়, প্রিয়ার মতো আসতেন আমার কাছে। অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে, মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারে শালবন রাতের পর রাত তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে। মাঝে মাঝে ভুল হতো তিনি সত্যিই মানসী বলে। বিদায় নেওয়ার রাত্রিতে তিনি বলেছিলেন, এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমার পক্ষেও এ সম্ভব নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গী হারা, বন্ধু হারা জীব কোথাও আছে? প্রেমের কাঙাল তো আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যি করে চায়। তার জন্য আমাদের মন সব সময় তৃষ্ণার্ত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য তো করতে পারি না বলো। আগ্রহ করে যে চায় না তার কাছে যাই না। সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের কপাল, কোথাও চিরদিন থাকতে পারি না। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কতজন আমাদের ডাকে বলো? কতজন আমাদের ডাকে? কজন বিশ্বাস করে? আর যাই হোক, আমাকে সুখী অন্তত ভেবো না। এতই যদি সুখের ব্যাপার, তাহলে আপনি তাকে ভয়ঙ্কর বললেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্য যে আমার সারাটা জীবন মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মনই দিতে পারি না। মাঝে তো কতদিন পাগলই হয়ে গিয়েছিলাম, বিয়ের পরেও। তারপর সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় একরকম। সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তে কখনো হয়ওনি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য উঠল। আমিও বেরিয়ে ধর্মতলার মোড়ে আসলাম। এক অদ্ভুত অবাস্তব জগৎ থেকে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে হাঁফ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলল, ততক্ষণ তার চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা নিয়ে অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো কি মনে হলো তার নাইবা বললাম। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তারানাথ তান্ত্রিকের চরিত্রে সৌভিক, মধুসুন্দরী দেবীর চরিত্রে অপরূপা এবং লেখকের চরিত্রে তমজিৎ। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্লিজ।